৮০ এবং ৯০-এর দশক পুরো বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল, তখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খুলনায় রাজত্ব করছিল এক ভয়ঙ্কর দানব, যার ইশারায় ভৈরব নদের পানিও যেন থমকে যেত। লোকে তাকে কেউ বলতো দেবতা, কেউ বলতো জল্লাদ। ক্ষমতার এমন কোনো চূড়া নেই যেখানে সে বসেনি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলেই ছিল তার অবাধ বিচরণ। অভিযোগ আছে সে অন্তত ৬০ থেকে ৭০টি হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু তার খুনের ধরন ছিল এতটাই নিখুঁত যে বছরের পর বছর পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি। সে মানুষকে খুন করে সিমেন্টের বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দিত, আর তারপর দুধ দিয়ে গোসল করে পবিত্র হতো। আজ আমরা পুনরায় উন্মোচন করব বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং অন্ধকারময় এক অধ্যায়। স্বাগত জানাই এরশাদ শিকদার দি রাইজ অ্যান্ড ফল অফ এ টেরর কিংপিন কেস স্টাডিতে। গল্পের শুরুটা কিন্তু মোটেও রাজকীয় ছিল না। ১৯৫৪ সালে ২৫শে আগস্ট বরিশাল জেলার ঝালকাঠি উপজেলার নলছিটি থানার মাদারকুনা গ্রামে জন্ম নেয় এরশাদ। তার বাবা বন্দে আলী ছিলেন একজন অতি সাধারণ কৃষক। এরশাদের বয়স যখন মাত্র ১২ বছর, তখন তার বাবা মারা যান। চরম অভাবের মুখে তার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করতে শুরু করেন। সংসারের গানি টানতে ১৯৬৬ থেকে ৬৭ সালের দিকে মা আর বড় ভাইয়ের সাথে এরশাদ পাড়ি জমায় খুলনায়। খুলনায় এসে সে প্রথমে রেল স্টেশনের কুলিদের সহকারী হিসেবে কাজ শুরু করে, কিন্তু এরশাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে কুলিগিরি করে জীবন কাটাতে চায়নি। ঘাট এলাকায় কাশেম সর্দার এবং পরে আঞ্জু সর্দারের সহযোগী হিসেবে কাজ করতে করতে সে চুরিতে হাত পাকায়। রেল লাইনের পাত চুরি আর নৌকার মালপত্র সরানো ছিল তার নিত্যদিনের কাজ। ফর্সা গায়ের রঙের কারণে এলাকায় তার নাম হয়ে যায় রাঙাচোর। ৭০ দশকের মাঝামাঝি সময়ে এরশাদ আর সাধারণ চোর রইল না। ১৯৭৬ থেকে ৭৭ সালের দিকে সে গঠন করে তার নিজস্ব বাহিনী, বিখ্যাত রামদা বাহিনী। এই বাহিনী নিয়ে সে শুরু করে বড় বড় ডাকাতি আর ছিনতাই। ১৯৮২ সাল ছিল এরশাদের জীবনের বড় টার্নিং পয়েন্ট। ওই বছর বাংলাদেশে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। একই নামের এই সুযোগ কাজে লাগিয়ে এরশাদ শিকদার খুলনার ৪ ও ৫ নম্বর ঘাট এলাকা দখল করে নেয়। সে হয়ে ওঠে ঘাটের একচ্ছত্র অধিপতি। সেই সময় ঘাটে প্রায় ৩ থেকে ৪ হাজার শ্রমিক কাজ করত। এই বিশাল জনবলকে সে নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরশাদ শিকদার জানতো অপরাধ টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক ব্যাকআপ অপরিহার্য। সে প্রথমে যোগ দেয় জাতীয় পার্টিতে। তার শক্তি ছিল জনবল। যে কোনো জনসভায় সে মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক জড়ো করতে পারত, যা রাজনৈতিক নেতাদের কাছে ছিল বড় সম্পদ। এর বিনিময়ে প্রশাসন আর পুলিশ তার অপরাধের দিকে চোখ বন্ধ করে থাকত। ১৯৮৮ সালে সে তৎকালীন ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়। এরপর যখনই সরকার পরিবর্তন হয়েছে, এরশাদ শিকদারও ঘিরগিটির মতো রং বদলেছে। ১৯৯১ সালে সে বিএনপিতে এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেয়। ক্ষমতার সাথে তার কোনো আদর্শিক সম্পর্ক ছিল না। তার দরকার ছিল কেবল প্রশাসনিক নিরাপত্তা। খুলনার সোনাডাঙ্গা এলাকায় এরশাদ তৈরি করে তার রাজপ্রাসাদ স্বর্ণকমল। ভারতের দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি এই বাড়িটি ছিল সেই সময়ের অন্যতম বিলাসবহুল ভবন। কথিত আছে এই বাড়ির জমি ১ ইঞ্চি কম বেশি হওয়ার কারণে সেই বাড়ির ইঞ্জিনিয়ারকেও খুন করেছিল। কিন্তু এরশাদের আসল অন্ধকার জগৎ ছিল ৪ নম্বর ঘাটের সেই বরফকল। ১৯৯১ সালে জৈনিক রফিককে ভয় দেখিয়ে এটি দখল করে সে। এই বরফকলটি ছিল তার ব্যক্তিগত টর্চার সেল। এখানে চলত অবর্ণনীয় নির্যাতন। এরশাদের খুনের পদ্ধতি ছিল রোমহর্ষক। সে ভিকটিমের পা হাতুড়ি দিয়ে পিষে ফেলতো, যাতে সে পালাতে না পারে। এরপর বুকের উপর দাঁড়িয়ে পাঁজর ভেঙে ফেলতো। শেষে লাশ সিমেন্টের বস্তায় ভরে ভৈরব নদীতে ডুবিয়ে দিত। আর এই নৃশংস কাজ শেষে সে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতো। এরশাদ শিকদারকে কেউ ধরতে পারতো না, কারণ সে কোনো প্রমাণ রাখতো না। কিন্তু তার পতন শুরু হয় নিজেরই সবচেয়ে বিশ্বস্ত মানুষ নূরে আলমের হাত ধরে। নূরে আলম ছিল তার ছায়া সঙ্গী, যে এরশাদের হয়ে ২৪টি হত্যাকাণ্ড সশরীরে দেখেছে। কিন্তু কেন নূরে আলম বেইমানি করলো? উত্তরটা ছিল ব্যক্তিগত অপমান। এরশাদের লোলুপ দৃষ্টি পড়ে নূরে আলমের সুন্দরী স্ত্রীর উপর। নিজের গরুর হাতে নিজের স্ত্রীর লাঞ্ছনা সহ্য করতে না পেরে নূরে আলম গোপনে পুলিশের সাথে যোগাযোগ শুরু করে। ১৯৯৯ সালে যুবলীগ নেতা খালিদ হোসেনকে হত্যার পর এরশাদের বাগ্যাকাশে কালো মেঘ জমে। খালিদের লাশ ভৈরব নদী থেকে উদ্ধার করা হয়, যা ছিল এরশাদের জন্য এক বড় ধাক্কা। নূরে আলম রাজসাক্ষী হিসেবে আদালতে এরশাদের খুনের কাহিনী ফাঁস করে দেয়। ১৯৯৯
সালের নভেম্বরে এরশাদ আত্মসমর্পণ করে। তার ধারণা ছিল সে আবার জামিনে বেরিয়ে আসবে, কিন্তু এবার আর ভাগ্য সহায় ছিল না। তার বিরুদ্ধে 43টি মামলা ছিল, যার মধ্যে 60টি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয়। জেলখানায় থাকা অবস্থায় এরশাদ হয়ে পড়েছিল একদম একাকী। তার শত শত কোটি টাকার সম্পদ থাকলেও বিপদের দিনে কেউ পাশে ছিল না। ফাঁসির আগে সে তার স্ত্রীর কাছে আক্ষেপ করে বলেছিল, একটা গরু কুরবানি দিলে হয়তো আমি বেঁচে যেতাম। 2004 সালের 10 মে মধ্যরাতে খুলনার কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে সে একটি গান গাইত। আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবার মরে দিতে মাটি হইবে অস্থির। এরশাদ শিকদার আজ আর নেই, কিন্তু তার নৃশংসতার কাহিনী আজও খুলনার মানুষের মনে শিহরণ জাগায়। তার জীবন আমাদের শিক্ষা দেয় যে অপরাধ করে ক্ষমতার শীর্ষে ওঠা সম্ভব হলেও শেষ রক্ষা কখনোই হয় না। পাপের বিচার পৃথিবীতেই হয়। আজকের এই বিস্তারিত কেস স্টাডিটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি এমন আরো ভিডিও দেখতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।